মধুচন্দ্রিমায় গিয়ে রীতিমতো সেখানে খুন হতে হলো স্বামী রাজা রঘুবংশীকে এবং স্ত্রী নিখোঁজ থাকার পরে তাকে আত্মসমর্পণ করতে দেখা গেল। তিনি নাকি তার স্বামীর সুপারি দিয়েছিলেন, স্বামীকে মারবার সুপারি দিয়েছিলেন। রীতিমতো এই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে গেল। মেঘালয় রাজা রঘুবংশী খুনের কিনারা, সুপারি কিলার দিয়ে স্বামীকে খুন করানোর অভিযোগে গ্রেফতার স্ত্রী সোনাম। উত্তরপ্রদেশের গাজীপুর থেকে গ্রেফতার অভিযুক্ত স্ত্রী সোনামের সঙ্গে গ্রেফতার 3 ভাড়াটে খুনি। 17 দিন লুকিয়ে থাকার পরে মধ্যপ্রদেশের বাড়িতে ফোন সোনামের, সেই সূত্র ধরেই সোনামকে গ্রেফতার করলো পুলিশ। আপনাদেরকে আরো একবার জানাই, মেঘালয় মধুচন্দ্রিমায় গিয়ে খুন হয়েছেন মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী। এই হত্যাকাণ্ডের পর থেকেই স্ত্রী সোনামের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে উত্তরপ্রদেশে আত্মসমর্পণ করলেন স্ত্রী সোনাম। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা। সায়ন্তিকা, এই মেঘালয়ের রাজা রঘুবংশী খুনের কিনারা ইতিমধ্যেই কিন্তু হয়ে গেল। একেবারে স্ত্রী সোনাম, সে নাকি সুপারি কিলার দিয়ে গোটা ঘটনাটার প্ল্যান করেছিল, কি জানা যাচ্ছে? একদম তাই, এবং এতগুলো দিন ধরে কিন্তু মনে করা হচ্ছিল এবং রাজা এবং সোনাম দুজনের পরিবারই মনে করছিলেন রাজাকে যেরকমভাবে খুন করা হয়েছে হয়তো সোনামকেও সেই একইভাবে খুন করে অন্য কোথাও তার দেহ ফেলে দেওয়া হয়েছে। এবং পুলিশও কিন্তু লাগাতার ধরে বিভিন্ন জায়গায় তারা কিন্তু খোঁজখবর করছিলেন, কিন্তু গোটা মেঘালয় জুড়ে কোনো তল্লাশিতেই কোনো রকম কোনো ফল মিলছিল না। এবং ইতিমধ্যেই অনেকে মনে করছিলেন তাকে যদি খুন না করা হয়ে থাকে তাকে হয়তো অন্য কোথাও পাচার করে দেওয়া হয়েছে। একাধিক তথ্য কিন্তু একাধিক সম্ভাবনার কথা উঠে আসছিল, কিন্তু এই মুহূর্তে গোটা বিষয়টাই একেবারে জলের মতন স্পষ্ট হয়ে গিয়েছে এবং একটা শিউরে ওঠার মতন ঘটনা, যেটা বলতেই হচ্ছে যে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীরকে খুন করার জন্য রীতিমতন সুপারি কিলার নিয়োগ করেছিলেন স্ত্রী। এবং শুধুমাত্র তাই নয়, যেরকমটা জানা যাচ্ছে এই যে খুন করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার পিছনে রয়েছে স্ত্রী সোনামের পরকীয়া। পুলিশ সূত্রে যেরকমটা জানতে পারা যাচ্ছে যে রাজ নামে একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল এই সোনামের, এবং ইতিমধ্যেই পুলিশের কাছে রাজা অর্থাৎ সোনামের স্বামী তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে, রাজার যে ভাই সেই ভাইও কিন্তু জানিয়েছে যে বিয়ের পর ওই 9-10 দিনের মধ্যেই কিন্তু সোনামকে তিনি দেখেছেন মাঝে মধ্যেই দীর্ঘ সময় ধরে কারোর সঙ্গে ফোনে কথা বলতে, কিন্তু তিনি কার সাথে কথা বলছেন অর্থাৎ বৌদি কার সাথে কথা বলছে এটা কিন্তু রাজার ভাই বুঝতে পারেননি। এবং এই মুহূর্তে যেহেতু সেই নামটা সামনে এসেছে, সেই কারণে সেই নামের সূত্র ধরে তিনি কিন্তু পুলিশকে এই বিষয়টা জানিয়েছেন যে বিয়ের পর ওই 9-10 দিনের মধ্যেই মাঝে মধ্যেই তিনি কিন্তু সোনামকে দেখতেন, সোনাম কিন্তু কারোর সাথে ফোনে কথা বলছে। এর পাশাপাশি আরও একটা বিষয় যে ইতিমধ্যেই সোনামের পরিবারও কিন্তু এই যে সোনামের যে প্রেমিক, সেই প্রেমিকের সম্পর্কেও কিন্তু পুলিশের কাছে জানিয়েছে। যদিও সোনামের বাবা এবং তার গোটা পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের মেয়ে নির্দোষ, মেঘালয় পুলিশে কিন্তু এই বিষয়টাকে এরকমভাবে একটা গল্প সাজিয়েছে। তারা কিন্তু সিবিআই তদন্তের দাবি করেছে, তারা কিন্তু জানিয়েছেন তারা কিন্তু এই গোটা বিষয়টাকে নিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করবেন, দরকার হলে তাদের যে মুখ্যমন্ত্রীর কাছেও তারা গিয়ে দরবার করবেন যাতে সিবিআই তদন্ত হয়। এর পাশাপাশি আরও একটা বিষয় যে এই 17 দিন ধরে সোনাম নিখোঁজ ছিলেন, কিভাবে পাওয়া গেল, এবং এই রাজার খুনের আগের 12 ঘন্টা বা কয়েক ঘন্টা কীরকমভাবে কেটেছিল। যেরকমটা জানা যাচ্ছে যে সোনামের সঙ্গে কিন্তু সোনামের শাশুড়ির কথা হয়েছিল এবং তারা কিন্তু তখন ট্রেকিং করছিলেন, এবং সেই ফোনের পর থেকেই কিন্তু আর কোনো হদিশ পাওয়া যায়নি সোনাম এবং রাজার। সেই ফোনে কিন্তু তার শাশুড়ি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে সেই দিনকে তাদের একটা ব্রত ছিল, সোনাম সেই ব্রত রেখেছে কিনা। সোনাম কিন্তু একেবারে আদর্শ স্ত্রীর পরিচয় দিয়ে একদম তার শাশুড়ির সামনে একদম আদর্শ পুত্রবধূ হওয়ার একটা জায়গা তৈরি করে দিয়ে সোনাম কিন্তু জানিয়েছিল ঘুরতে এসেছে বলে সে যে ব্রত রাখবে না, উপোস করবে না এমনটা কিন্তু নয়, সে কিন্তু উপোস করেছে এবং কোনো রকমেই সেই উপোস কিন্তু সে ভাঙবে না। এর পাশাপাশি সে এটাও জানায় ট্রেকিং করতে গিয়ে তার কষ্ট হচ্ছে, তার এখানে ভালোভাবে খাবার নেই, লোকেশনটা ঠিকঠাক নয়। এবং তারপরে কিন্তু ছেলের সঙ্গে মায়ের কথা হয়, মা কিন্তু ছেলেকে কাছে জানতে চান কোথায় রয়েছে, ভিডিও কল করছে না কেন বা ভিডিও শেয়ার করছে না কেন। ছেলে অর্থাৎ রাজা কিন্তু জানিয়েছিলেন যে তারা যে এলাকায় রয়েছেন সেই এলাকায় কিন্তু ইন্টারনেট নেই এবং আর 2 দিন পর ট্রিপ শেষ হয়ে যাবে, তারপর কিন্তু সব কিছু ভিডিও কল বা ভিডিও পাঠানো সবটাই হবে। কিন্তু রাজার মা ঘুণাক্ষরেও আজ করতে পারেননি, এটাই ছেলের সঙ্গে তার শেষবার কথা। এবং
গোটা মেঘালয় জুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি করেও কিন্তু রাজার কোনো হদিশ মিলছিল না। শেষ পর্যন্ত ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয় পুলিশের তরফ থেকে, এবং তখনই দেখা যায় যে রাস্তা থেকে প্রায় 100 ফুট নিচে পড়ে রয়েছে একটি দেহ। সেই দেহকে উদ্ধার করে আনা হয় এবং দেহটির অবস্থা এতটাই ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, প্রথমে কেউ কিন্তু কোনো রকমভাবে চিহ্নিত করতে পারেনি। দেহটা পচে গলে গিয়েছিল, একেবারে গোটা দেহ জুড়ে কিন্তু রক্ত ছিল, রক্তাক্ত হয়ে পড়েছিল। শেষমেশ দেহটিতে বাঁ হাতে একটি উল্কি বা ট্যাটু ছিল, যেটা দেখে কিন্তু এই দেহটি যে রাজা রঘুবংশীর সেটা চিহ্নিতকরণ করে তারই ভাই, এবং দেহটির পাশে একটি রক্তাক্ত দা পড়েছিল, আর ছিল একটি বর্ষাতি বা বর্ষাকালে যাতে না আমরা ভিজে যাই সেই জাতীয় যে রেনকোট। এর পাশাপাশি একটা স্মার্ট ওয়াচ ছিল, কিন্তু রাজা যে সোনার আংটি, চেন বা তার যে মানি ব্যাগ বা মোবাইল কোনো কিছুই কিন্তু পড়েছিল না। এবং সেখান থেকে দীর্ঘ সময় ধরে সোনামের খোঁজ পাওয়া যায়। শেষ পর্যন্ত সোনাম পুলিশের জালে পড়ে। মেঘালয় থেকে সে কিন্তু পালিয়ে গিয়েছিল উত্তরপ্রদেশের গাজীপুরে। সেখান থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়, এবং তাকে যখন ওই এলাকার একটি ধাবা থেকে তার খোঁজ পাওয়া যায়, পুলিশকে দেখে অজ্ঞান হয়ে পড়ে, অসুস্থ হয়ে যায়। পুলিশ কিন্তু তাকে নিয়ে গিয়ে হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যায়, এবং তারপর পুলিশের লাগাতার জেরা শুরু হয়। সেই জেরার মুখেই আত্মসমর্পণ করে সোনাম জানায় হানিমুনে বা মধুচন্দ্রিমায় আসায় তার আশা, তার মূল একটা কারণ ছিল। শান্তিকা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। মিস্টার বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাই। আমরা যে বিষয়টিতে ইতিমধ্যেই ফোকাস করেছি, যে দম্পতি তারা হানিমুনে গিয়েছিলেন এবং সেখানে স্বামীকে খুনের সুপারি দেওয়া হয়েছিল, স্ত্রী সেই সুপারি দিয়েছিলেন। এবার তার পরিবারের তরফ থেকে কিন্তু একটা অভিযোগ আনা হচ্ছে যে মেঘালয় পুলিশ নাকি এই গোটা গল্পটি সাজিয়েছে, তার মেয়ে একেবারে নিরাপরাধ। কি বলবেন? আচ্ছা, দেখুন, এই আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শক যে ঘটনাটা দেখাচ্ছেন, এটা অত্যন্ত নির্মম ভাবে তার স্বামীকে হত্যা করেছে সোনম রাজবংশী। চিন্তা করা যায় যে একটা আপনার হানিমুনে গিয়ে তার হাজবেন্ডকে এইভাবে নৃশংসভাবে খুন করে তার দেহ খাদে পড়ে থাকে। 23শে মে তারা গেছিলেন মেঘালয়ের শিলংয়ে। তারপর থেকে তার ডেড বডি পাওয়া যাচ্ছিল না। মেঘালয় সরকার চারদিক থেকে খোঁজ খবর করছিল, এবং অনেক রকম চিন্তা ভাবনা এসেছিল যে ডাকাতি হয়েছে না খুন হয়েছে, নাকি মহিলাকে হয়তো বিক্রি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই নানা রকম ভাবে নানা চিন্তা আমাদের প্রশাসনের মাথায় এসেছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে মহিলা যে তার স্ত্রী, তার একদম নতুন কয়েকদিন আগে বিয়ে হানিমুনে গেছিলেন। হানিমুনে যাওয়ার পর তারপর যে তাকে এইভাবে তাকে হত্যা করে ফেলে রাখবে খাদের মধ্যে, সেটা জানা যায়নি। হাওয়েভার, কয়েকটা পুলিশ পয়েন্ট একটু বলে রাখি আপনাদের মাধ্যমে, যে এই যে মহিলার যে স্টেটমেন্ট, এই মহিলার স্টেটমেন্ট রেকর্ড করার পর এই যে ডেড বডি উদ্ধার করা হয়েছে, সেই ডেড বডি উদ্ধার করার পর তার পোস্টমর্টম হবে, এবং পোস্টমর্টম এবং ইনকোয়েস্ট করার পরে সেখান থেকে বোঝা যাবে যে এখান থেকে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল। নাম্বার ওয়ান, ওখানকার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, লোকাল এভিডেন্স যারা দেখেছে যে ওর সাথে কয়েকজন ছেলেও তার সাথে ঘুরেছে, সেই সব স্টেটমেন্ট গুলো তাদের নিতে হবে, এবং অন্যান্য যে এভিডেন্স গুলো কালেকশন করে এটা দ্রুত চার্জশিটের মধ্যে আনতে হবে, এবং তদন্ত করে চার্জশিট দেওয়ার পরে এর দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে, যাতে বোঝা যায় যে আগামী দিন এদের শাস্তি যেন হয়। এটাই হচ্ছে আমার ছোট করে বক্তব্য। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমরা আবারও ফিরবো। নিউজরুমে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, যেমন আমরা দেখেছি শুরু থেকে কিন্তু নানান বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছিল, এবং এই ঘটনাটিকে অর্থাৎ সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে, কিন্তু নানান তথ্যগুলো উঠে আসছিল অপহরণের যাতে একটা ভাবনা করা হয়, সেরকম ভাবে কিন্তু ঘটনাটিকে অন্যদিকে মোড় ঘোরানোর চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত তার আত্মসমর্পণ এবং গোটা ঘটনাটি পরিষ্কার হলো। এবারে পরকীয়ার তত্ত্বটাও সামনে আসছে। একদম শুরুতেই তোমাকে যেরকমটা বললাম যে পরকীয়া তত্ত্বটা কিন্তু সামনে আসছে, ইতিমধ্যেই এসে গিয়েছে, এবং
এই যে সোনাম তার সঙ্গে কিন্তু এই যে ব্যক্তি রাজ, সেই রাজের কিন্তু দীর্ঘদিন ধরেই একটা সম্পর্ক ছিল এবং ঘটনা ক্রম যেরকমভাবে এগোচ্ছে বা এগোলো সেই অনুযায়ী কিন্তু একটা প্রাথমিকভাবে একটা অনুমান, যেটা পুলিশও যেটা মনে করছে এবং যেরকমভাবে ঘটনা গিয়েছে তাতে করে কিন্তু মনে করাই যেতে পারে যে এই বিয়েটাকে কিন্তু সোনাম মানতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল বিয়েটা করবে, বিয়েটা করে সে তার স্বামীর সাথে মধুচন্দ্রিমায় আসবে এবং সেখানেই এই স্বামীকে সরিয়ে দিয়ে বেশ কিছুদিন ধরে হয়তো গা ঢাকা দিয়ে থাকবে এবং তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে সে হয়তো নতুন জীবন শুরু করবে। কিন্তু এই যে পুলিশ যেরকমভাবে একটা তদন্ত শুরু করেছিল এবং সব থেকে বড় কথা যে এই সোনামের পরিবার কিন্তু এখনো পর্যন্ত কার্যত তারা মানতেই নারাজ তাদের পরিবারের মেয়ে এরকম একটা ঘটনা ঘটিয়েছে। তারা আবার সিবিআই তদন্তের দাবি করছে এবং তারা কিন্তু মেঘালয় পুলিশের ওপরেই দায়ভার চাপানোর চেষ্টা করছেন। কেন তারা দায়ভার চাপানোর চেষ্টা করছেন? তাদের দিক থেকে যে যুক্তিগুলো তোলা হয়েছে যে এই রাজা রঘুবংশীকে খুন করা হয়েছিল রাস্তার ওপরে এবং তাহলে এই 100 ফুট নিচে যখন রাজার দেহ উদ্ধার হলো তখন তার দেহের পাশে যে রক্তাক্ত যে দাঁ, সেই দাঁটা কেন উদ্ধার হলো, এটা তারা প্রশ্ন তুলছেন এবং তাদের একটা স্পষ্ট বক্তব্য, যেহেতু মূল খুন কে করেছে সেই বিষয়টাকে এখনো পর্যন্ত মেঘালয় পুলিশ সেটা প্রমাণ করতে পারেনি তাদের তদন্তে, সেই কারণে তারা কিন্তু তাদের মেয়ের ওপরে অর্থাৎ মেঘালয় পুলিশ সোনামের ওপরে কিন্তু এই মিথ্যে একটা দোষ চাপাচ্ছে। তোমাকে শুরুতেই যেরকমটা বললাম যে তারা কিন্তু সিবিআই তদন্তের দাবি করেছে, কিন্তু এই দীর্ঘ একটা সময় ধরে সোনাম যখন উত্তরপ্রদেশে যখন পালিয়ে গিয়েছিল তখনও কিন্তু এই রাজ তার যে প্রেমিক রয়েছে সেই রাজের সাথে তার যোগাযোগ হয়েছিল কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি পুলিশেরও কিন্তু একটা সন্দেহ যে এই যে গোটা বিষয়টা, গোটা প্ল্যানটা, সেই প্ল্যানের সাথে এই সোনামের যে প্রেমিক রাজ, যার নাম এখনো পর্যন্ত যেরকমটা শোনা যাচ্ছে, সেই রাজেরও যোগ থাকতে পারে বলে কিন্তু পুলিশের প্রাথমিকভাবে একটা ধারণা। তারা দুজনে মিলে একটা এই প্ল্যানটা করেছিলেন, পরিকল্পনা করেছিলেন যে কবে, কিভাবে, কোথায় রাজাকে খুন করা হবে এবং কি মানে কাদের মাধ্যমে খুন করা হবে। তাই এই গোটা বিষয়টার সঙ্গে তারা কিন্তু সোনাম এবং এই রাজ দুজনেই কিন্তু জড়িত। ইতিমধ্যে সেই রাজ বা এই সোনামের যে প্রেমিক তারও কিন্তু খোঁজ চলছে। এর পাশাপাশি ইতিমধ্যেই সোনামের যে দেওর, সেই দেওরের পক্ষ থেকেও কিন্তু যেটা বলা হয়েছে, এই তিনি কিন্তু বিয়ের পর থেকেই তার বৌদিকে দেখেছেন, বৌদি মাঝে মধ্যেই দীর্ঘ সময় ধরে কাউকে ফোন করতো, কিন্তু বিষয়টা যে এরকম সে কিন্তু তখনও বুঝতে পারেনি। এর পাশাপাশি এই যে সোনামের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এবং সোনাম কিন্তু এক প্রকার জানিয়েই দিয়েছে যে হানিমুনে আসার তার একটাই কারণ ছিল, তার হানিমুনে আসা তার মূল উদ্দেশ্য ছিল স্বামীকে সুপারি কিলার দিয়ে খুন করা এবং সেইটাই কিন্তু হয়েছে। ইতিমধ্যেই সুপারি কিলার যারা ছিল তারাও কিন্তু পুলিশের জালে ধরা পড়ে গিয়েছে। ইতিমধ্যে তদন্ত স্বার্থে কিন্তু এই প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হবে সোনামের বা রাজা রঘুবংশী, তার মা বাবা, তার পরিবারকে এবং অবশ্যই সোনামের পরিবারকেও। কিন্তু এই ঘটনা একটা প্রশ্ন তুলে দিল যে কোন সামাজিক অবক্ষয়ের দিকে এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি, যেখানে একজন স্বামী স্ত্রী তারা মধুচন্দ্রিমায় গিয়েছেন তাদের আগত জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য, একে অপরের মধ্যে বোঝাপড়াটাকে ঠিক করে নেওয়ার জন্য, সেখানে একজন যাচ্ছেন জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য আর আরেকজন মনে মনে সে মুখে হাসি রেখে কিন্তু মনে মনে প্ল্যান করছে, মনে মনে পরিকল্পনা করছে কখন উল্টো দিকের মানুষটাকে একদম চিরতরে জীবন থেকে, দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়। একজন যখন সুন্দরভাবে একটা স্বপ্ন দেখছে তখন আরেকজন স্বপ্ন দেখছে যে কতক্ষণে উল্টো দিকের মানুষটাকে খুন করে একদম তাকে তার মুখটাকে বন্ধ করে দেওয়া যায়। প্রশ্ন উঠে গেল যে সত্যি কোন সামাজিক অবক্ষয় এই সমস্ত ঘটনাগুলো একটা নিদর্শন রেখে যাচ্ছে। মৌসুমী, একেবারেই তাই। ধন্যবাদ শান্তিকা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যে গোটা বিষয়টি পরিষ্কার হলো যে একেবারে 19শে মে তাদের বিয়ে হয়েছিল এবং 20 তারিখ তারা হানিমুনে যায়, 23 তারিখ তাদের শেষ দেখা যায় এবং তারপর থেকে নিখোঁজ ছিলেন তারা। রীতিমতো তার বেশ কিছুদিন পরে কিন্তু দেহ উদ্ধার হয় স্বামীর, কিন্তু সে ঘটনার পর থেকেও নিখোঁজ ছিলেন স্ত্রী। এরপর যে ঘটনা প্রকাশ্যে আসে, খোঁজ তল্লাশি শুরু হয় এবং স্ত্রী সোনাম সে কিন্তু এই পুলিশের কাছে অর্থাৎ উত্তরপ্রদেশ পুলিশের কাছে আত্মসমর্পণ করে এবং তাদের আত্মসমর্পণ করার পর তারা গোটা বিষয়টি কিন্তু পরিষ্কার হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাকর্মী মিরাতুন নাহার, শিক্ষাবিদ মিরাতুন নাহার। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই। বলুন।
মধু চন্দ্রিমায় গিয়েছিলেন দুই দম্পতি, কিন্তু সেখানেই রাজা রঘুবংশী তার দেহ মিলল এবং 19শে মে তাদের বিয়ে হয়। 20শে মে তারা যান মধু চন্দ্রিমায়। এরপর 23 তারিখ তাদের শেষবারের মতো দেখা গিয়েছিল। এরপরে তার দেহ উদ্ধার হয়, অর্থাৎ রাজা রঘুবংশীর দেহ উদ্ধার হয়। কিন্তু এই যে গোটা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ মিরাতুন নাহার। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই। আমরা যে খবর ইতিমধ্যেই চোখ রেখেছি যে দম্পতি তারা মধুচন্দ্রিমায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে স্বামীকে সুপারি কিলার দিয়ে খুন করলেন স্ত্রী। কোন মানসিক অবক্ষয়ের দিকে গেলে পর এই রকম একটা পরিণতি হতে পারে, কি মনে করছেন? দুটো কথাই এই বিষয়ে আমার বলার আছে। এক হলো, প্রথমত একটুখানি ভূমিকা। আমি এই মুহূর্তে মেঘালয়ে বসে আছি, এই মুহূর্তে গতকাল এসেছি এবং মেঘালয়ে আমার কন্যা অধ্যাপনা করে। তার সূত্র থেকে জানি মেঘালয়ের মানুষজন অতিশয় ভদ্র, সজ্জন, পরিশ্রম কাতর নয় এবং তাদের মধ্যে এই ধরনের হিংসাত্মক আচরণ নেই, থাকতে পারে না। তাদের স্বভাব অন্যরকম এবং প্রকৃতি এখানে উদার হস্তে ঢেলে দিয়েছে মানুষের জন্য তার সুষমা। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা জায়গা। আমার খুব কষ্ট লাগছে। আমার প্রথম কথা, মেঘালয়ে যে আমরা জানি, মেঘালয় সম্পর্কে আমাদের যে ধারণা এখানকার মানুষজন এবং প্রকৃতির সুষমা সম্পর্কে, সেটাতে যেন কোনো বিকৃতি এই ঘটনায় না ঘটে, সেটা আমার আকুল আবেদন রইল সমস্ত দেশবাসীর প্রতি। এবং আমার গভীর বিশ্বাস অভিজ্ঞতা থেকেই যে এইখানকার স্থানীয় মানুষজন এবং প্রকৃতির কোনো রকম অবদান বা কোনো রকম ভূমিকার ক্ষেত্রে নেই। দ্বিতীয় এটা আমার প্রথম আবেদন রইল, যেন মেঘালয়কে যেন এর জন্য অনাবশ্যক কি বলবো নিন্দনীয় ভূমিকা মেঘালয়ের মানুষজনেরও আছে, এটা যেন মনে করা না হয়। দ্বিতীয় কথা হলো যে যারা হানিমুনে গিয়েছিলেন, এই ধরনের অতি চটজলদি প্রেম বা প্রেম না হলেও বিবাহ, হানিমুন বা এই ধরনের ক্রিয়াকলাপ যারা করছেন, যারা এখানে হানিমুনের আনন্দ উপভোগ করার জন্য এরকম একটা সুন্দর জায়গায় এসেছিলেন, তাদের ব্যক্তি জীবনটা কেমন ছিল, তারা কিভাবে সম্পর্কিত হয়েছিলেন, তাদের নিজেদের মধ্যেকার সম্পর্কের মধ্যে কোনোভাবে প্রেমের মধ্যে হিংসা ঢুকে গিয়েছিল কিনা, সেসব বিষয়গুলো বিশ্লেষণ করে অনুসন্ধান করে জানা আবশ্যক বলে আমি মনে করি। চটজলদি কোনো সিদ্ধান্ত যেন এ বিষয়ে না নেওয়া হয়। আমার মনে হয় নিতান্তই ব্যক্তিগত সম্পর্কের কারণে এই ধরনের আমাদের কাছে অত্যন্ত কষ্টের। আমরা ভাবতে পারছি না যে এমন ঘটনায় এমন একটা সুসভ্য সময়ে, আপাত দৃষ্টিতে সুসভ্য প্রযুক্ত সমৃদ্ধ সময়ে কেন ঘটছে। তার সে ভাবনাটা ভিন্নতর। সময়টা এমন যখন আমরা যতটাই করছি ততটাই ভেতরে, বাইরে এগোচ্ছি ততটাই ভেতরে পিছিয়ে পড়ছি। আমি মেঘালয়ে বসে এই মুহূর্তে এই প্রতিক্রিয়াটা দিতে পারছি বলে আমার খুব ভালো লাগছে। আমার এ পর্যন্ত অভিজ্ঞতা, আমার কন্যার অভিজ্ঞতা অত্যন্ত ভালো। আমি আবার বলছি, মেঘালয়ের যে প্রশংসা আমরা নিয়মিত শুনি, সেটা যেন এর দ্বারা বিকৃত না হয় বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এটা নিতান্তই একটি ব্যক্তি দাম্পত্য জীবনের ঘটনা। আমরা দুঃখিত যে এই ধরনের ঘটনা কেন বাড়ছে, কেন মানুষজন সচেতন হচ্ছে না। সে বিষয়ে প্রত্যেকে সজাগ থাকুন। একটা সম্পর্ক, দৈহিক সম্পর্ক, প্রেমের সম্পর্ক, দুটো সম্পর্কের মধ্যে সমন্বয় সাধনের ব্যর্থতার কারণে এই ঘটনাগুলো ঘটছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শিক্ষাবিদ মিরাতুন নাহারের সঙ্গে। ঘটনা 17 দিন পর সোনাম সোমবার আজ সকালে আত্মসমর্পণ করেছে এবং এই ঘটনায় সোনাম ছাড়াও আরো 3জন ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে সুপারি দেওয়া হয়েছিল।